গল্প শুরু হয় এক জুয়ারিদের আস্তানা দেখিয়ে, তবে একটু পর তাদের রুমে কেউ একজন ঢোকার চেষ্টা করে। এদের মধ্যে একজন যখন জানালা খুলে তখন দেখা যায় এক মহিলাকে, যে তাদের রুমে ঢোকার চেষ্টা করছে। আসলে সে হচ্ছে আন্ডারকভার পুলিশ টিমের সদস্য, যার নাম জাং। আসলে তারা এই জুয়ারিদের মধ্যে থাকা একজনকে ধরতে এসেছে, যে কিনা মাদক পাচারকারী গুন্ডা। কিন্তু এখানে সে তাকে ধরা তো দূরের কথা, রুমে ঢুকতে পারছে না। তখন সে গুন্ডা দরজা দিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু দরজার মুখে রয়েছে ইয়ং এবং নতুন তাদের টিমে জয়েন দেওয়া পুলিশ জেহুন, যে তার প্রথম আসামি ধরার জন্য অনেক উৎসাহী। কিন্তু তার চিৎকার শুনে এই বিষয়টি ভিতরে থাকা গুন্ডাটি বুঝে যায়। তখন সে গুন্ডা অন্য জানালা দিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সে জানালার মুখে রয়েছে এই টিমের ক্যাপ্টেন গো। কিন্তু সেও কোনোভাবে রুমে ঢুকতে পারছে না। সে তো উল্টো সেই গুন্ডাকেই তাকে রুমে ঢুকতে সাহায্য করতে বলে। তখন সেই গুন্ডা বলে, শালা তোদের পুলিশ কম, জোকার বেশি মনে হচ্ছে। কিন্তু একবার যে ক্যাপ্টেন গো রুমে ঢুকতে সক্ষম হয়, তখন সে গুন্ডাকে বলে তোর পালানোর আর কোনো জায়গা নেই, এবং তার সদস্যরা সবাই সেই গুন্ডার উপর হামলা চালায়। কিন্তু সেই গুন্ডা তাদের সবাইকে চমকে দিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে দেয়, এবং সবাই এক এক করে সেই গুন্ডাকে ধাওয়া করা শুরু করে। কিন্তু ক্যাপ্টেন গো নামতে গিয়েই নিজের অবস্থা 12টা বাজিয়ে ফেলে। বাকি তিনজন সেই গুন্ডার পিছনে যায়। মাঝপথে সেই গুন্ডা এক মহিলার গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সেই মহিলা সেই গুন্ডার চুল ধরে তাকে হেঁচড়ে বাইরে ফেলে দেয়। তখন সেই গুন্ডা বলে, শালা গুন্ডা হওয়ার সম্মানটাই দিল না। এরপর আবার চোর পুলিশ দৌড় শুরু হয়, কিন্তু মাঝপথে এই টিমের আরেক সদস্য, যার নাম মা, স্কুটি নিয়ে চলে আসে এবং তার সেই স্কুটি সোজা গিয়ে লাগিয়ে দেয় সেই গুন্ডার গায়ে। এখন বন্ধু, আপনারও মনে হচ্ছে এগুলো পুলিশ নাকি কন্ট্রাক্ট কিলার, কিন্তু সেই গুন্ডাকে হাত করা পড়ানোর সময় তার কাছে হাত করাই নেই। আর এই সুযোগে সেই গুন্ডা টেজারের শক দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং আবারও পালাতে শুরু করে। কিন্তু সেই গুন্ডারও ভাগ্য আজ খুব খারাপ। যাওয়ার সময় একটি গ্রাম বোমা এসে তাকে উড়িয়ে দিয়ে অজ্ঞান করে দেয়। আবার এই ঘটনার জন্য হঠাৎ রাস্তার গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে একের পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে থাকে। এভাবে করতে করতে প্রায় 16টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এত কিছু দেখার পর আপনাদেরও ধারণা চলে এসেছে যে এই 5 জনের পুলিশ টিম না, যেন অ্যাভেঞ্জার্সের ফালতু ভার্সন। এই নিয়ে তাদের ডিপার্টমেন্টের চিফ তাদের অনেক কথা শোনায়। তিনি বলেন, তোমরা সবাই মিলে সামান্য একজন গুন্ডাকে ধরতে পারলে না বড়দের দল? তোমাদের থেকে তো বেশি সুনাম সেই মহিলার হচ্ছে, যে সেই ডাকাতকে নিজের গাড়ি থেকে টেনে বের করে ফেলেছে। সে তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুপারস্টার। এবং ক্যাপ্টেন গোকে উদ্দেশ্য করে বলে, তোমার জুনিয়র চয় প্রমোশন পেয়ে গিয়েছে, আর তুমি এখনো 20 বছর যাবৎ ক্যাপ্টেন হয়ে পড়ে আছো। তোমারও কি প্রমোশন নিতে মন চায় না? এসব বলতে বলতে তিনি রেগে সবাইকে বের করে দেন। বাইরে এসে মা বলে, শালা প্রতি রাতে চাকরি ছেড়ে দেওয়ার শপথ করে কেন জানি না আমি আবার সকাল হলে এখানে চলে আসি। আমাদের কাছে তো ভালো করে খাওয়া দাওয়া করার টাকাও থাকে না। পিছন থেকে জাং বলে, আমাদের টিমের টাকার দায়িত্ব তো তোমার কাছে আছে, আর তুমিই তো আমাদের টিমের টাকা নিয়ে গোলমাল করতে থাকো। তখন জাং বলে, এখন থেকে টিমের বাজেটের টাকা আমার কাছে থাকবে। কিন্তু একটু পর তারা সবাই জানতে পারে মা তাদের টিমের বাজেটের টাকা জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। এটা জানার পর ক্যাপ্টেন গো তাকে ধরে কেলানি দিতে লাগে, আর পুরো টিম এই ঝগড়া থামাতেই লেগে যায়। তখন সেখানে সেই নতুন প্রমোশন পাওয়া ক্যাপ্টেন গো এর জুনিয়র চয়কে দেখানো হয়। তখন ক্যাপ্টেন গো বলে, তোমার নতুন মিশনের মধ্যে আমাদের নিয়েও তো কাজ করতে পারতে। কিন্তু ক্যাপ্টেন চয় বলে, তুমি অপারেশন গন্ডগোল করে দাও, তাই তোমার সাথে কাজ করিনি। যাই হোক, শুনলাম নাকি একটি বাস তোমাদের আসামি ধরে দিয়েছে। তখন মা বলে, সেটা একটা গ্রাম বোমা ছিল। এই শুনে ক্যাপ্টেন চয় বলে, অন্তত স্কুল বাস ধাক্কা দেয়নি, না হলে তো ছোট বাচ্চাদের সামনে তোমাদের মান সম্মানে থাকতো না। এই নিয়ে ক্যাপ্টেন চয় ও তার টিম হাসাহাসি করে। বন্ধুরা, এরা যে বাসের ব্যাপারটি নিয়ে ক্যাপ্টেন গোদের উপর হাসাহাসি করছে, এই ব্যাপারটি মনে রাখবেন, গল্পের শেষে একটি মজার চমক আছে। যাই হোক, ক্যাপ্টেন চয় বলে, এখন থেকে এখানের ক্যাপ্টেন তো আমি, আর নতুন প্রমোশন পাওয়ার সুবাদে তোমাদের সবাইকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, তাই আমাদের সাথে চলো। খাবারের কথা শুনে মা ও জেহুন তখনই দৌড় দিতে চায়, কিন্তু জাং তাদের ধরে নেয়। তখন মা উল্টো জেহুনকে বলে, ওই জেহুন, জিপ সামলা বেটা। তারা এসব কিছু বলছিলই, কিন্তু তাদের টিমের ক্যাপ্টেন গো অলরেডি তাদের পিছনে খাওয়ার জন্য দৌড় লাগিয়ে দিয়েছে। তো এই ছেঁচড়ারা সবাই ক্যাপ্টেন চয়ের টিম মেম্বারদের সাথে খাবার খেতে থাকে, আর এক সাইডে ক্যাপ্টেন চয় ও গোকে দেখানো হয়। তখন ক্যাপ্টেন চয় গোকে বলে, জানি আমি আপনার ক্যাপ্টেন হয়ে গিয়েছি, কিন্তু আপনি হলেন আমার বড় ভাই। আমি চাই আপনারও যাতে প্রমোশন হোক, এবং ক্যাপ্টেন গো এর প্রমোশনের সুযোগ হিসেবে একটা কাজ দেয়। তখন ক্যাপ্টেন চয় বলে, পালিয়ে যাওয়া কুখ্যাত ড্রাগ ডিলার মাফিয়া মুবে আবার কোরিয়ায় ফিরে এসেছে, এবং তার সহকর্মী হং মাসখানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছে। আমার কাছে তাদের নতুন আস্তানার খবর এসেছে। আমার হাতে এখন অনেক কাজ, তাই আমি এই কাজটি করতে পারছি না। আপনি সেই ড্রাগ ডিলার মুবেকে ধরে ফেলেন, আর আমি পরে তার সহকর্মী হংকে ধরে নিব। তো প্রমোশনের সুযোগ থাকায় ক্যাপ্টেন গো এই কাজটি নিয়ে নেয়। এরপর ক্যাপ্টেন গো তার পুরো টিম নিয়ে সেই গুন্ডাদের আস্তানার আশেপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দিন রাত ধরে সবসময় নজর রাখা শুরু করে। কিন্তু বন্ধুরা, আমরা তো জানি এই 5 জনের গন্ডগোল না থাকা মানে টিকটক করলে ভিডিও না দেখা। বাইরে নজর রাখা জেহুনকে দিন মজুরের গাড়ি এসে তাকে শ্রমিকভাবে কাজ করার জন্য তাদের সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে মা, যে কিনা সেই গুন্ডাদের বিল্ডিং এর উপর বাইনোকুলার দিয়ে নজর রাখছিল, কিন্তু সেই বিল্ডিং এর উপরতলার এক মহিলা মাকে দেখে ফেলে, আর মনে করতে থাকে যে ওনার উপর সে উকি মারছে। এই জন্য সেই মহিলা পুলিশ ডেকে নিয়ে আসে, এবং সেই মহিলা তাদের সবাইকে যাচ্ছে তাই গালি দিতে থাকে, এবং বিশেষ করে সেই মহিলা মাকে বলে, দেখতে অনেক কুৎসিত, দেখতে গুন্ডার মতো মনে হয়। তখন মা অনেক রেগে যায়। আসলে মায়ের চেহারার ব্যাপারে যদি কেউ খারাপ বলে, তখন সে অনেক রেগে যায়। এই দেখে মুখ লুকিয়ে ইয়ং হাসতে থাকে। তবে আন্ডারকভার পুলিশ সবাই সে পুলিশ ও মহিলার সামনে তারা সরাসরি তাদের পরিচয়টিও দিতে পারছিল না। কিন্তু তখনই তাদের পাশ দিয়ে মাফিয়া মুভের কিছু গুন্ডাদের দেখতে পায়। তাই তখন ক্যাপ্টেন গো সবাইকে নিয়ে তাড়াতাড়ি পুলিশের গাড়িতে অপরাধী হিসেবে উঠে যায়, এবং পরে তারা সবাই পুলিশের আইডি কার্ড দেখিয়ে পুলিশের কাছ থেকে তাদের পিছু ছাড়িয়ে নেয়।
এর পরদিন তারা সেই গুন্ডাদের আস্তানার পাশে একটি চিকেন রেস্টুরেন্টে বসে সকাল থেকে রাত অব্দি গুন্ডাদের উপর নজর রাখা শুরু করে। আর সকাল থেকে এখন পর্যন্ত তারা শুধু সেই রেস্টুরেন্টের চিকেনই খেয়ে যাচ্ছিল, তবে খাবারগুলোর টাকা তারা নিজেদের পকেট থেকেই দিচ্ছিল। তখন মা বলে, শালাই খাবারের টাকাও কেন আমাদের দিতে হচ্ছে, ডিপার্টমেন্ট আমাদের টাকা কেন দেয় না? এই বলে এই ভদ্রপ্রাণী আবার চুপ হয়ে যায়। তখন জাং বলে, এই যে ভালো মানুষ, আমাদের এই অবস্থা তোমার জন্য হচ্ছে, জুয়া খেলে আমাদের পুরো টিমের বাজেটের টাকা শেষ করে দিয়েছ। এই নিয়ে তারা আবারও ঝগড়া শুরু করে দেয়। তখন আবার মা জাংকে বলে, এই তুমি কি আমার প্রেমে পড়েছো? জাং বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রেমে দিব না, মাথা মোটা কথাকার। তখন আবার ইয়ং বলে, আমরা এসব কিছু বাদ দিয়ে ঘরে চলে গেলে ভালো হতো, আমরা এখন কনফার্ম হতে পারিনি যে মুভি আসলে এখানে আসবে কিনা। কিন্তু হঠাৎ বলতে বলতে ইয়ং লক্ষ্য করে সে মাফিয়া মুভি আসলে সেখানে এসেছে। আর তারা সবাই চমকে গিয়ে এক দফা হামাগুড়ি খাওয়ার পর নজর রাখা শুরু করে। তখন জাং বলে, এই মুভি তো অনেক হ্যান্ডসাম। মা বলে, সে পার্লারে গিয়েছিল নিশ্চয়ই। মানে ভাই, এদের বলদামের লেভেলটা দেখছেন? এখন যেহেতু তারা কনফার্ম হয়ে গিয়েছে যে মুভি এই জায়গায় আসে, তো তারা ভেবে নেই এই চিকেন রেস্টুরেন্ট থেকে তাদের উপর নজর রাখবে। তখন তারা রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে সেই গুন্ডাদের বিল্ডিং থেকে এখানে চিকেন অর্ডার দেয় কিনা। তখন সে রেস্টুরেন্টের মালিক বলে, মাঝে মাঝে ওরা আমার দোকান থেকে চিকেন কিনে নিয়ে যায়, বা অনেক সময় আমি নিজেই ডেলিভারি দিই। এই শুনে তারা খুশি হয়ে যায়, মানে তারা এই হোটেলের ডেলিভারি ম্যান সেজে সেখানে যেতে পারবে, আর তাদের সেখানের অনৈতিক কাজ সাজে তাদের হাতে নাতে ধরে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু তখনই সেই রেস্টুরেন্টের মালিক বলে, তোমরা এই পুরো গোটা সপ্তাহে আমার প্রথম কাস্টমার এবং আজকের শেষ কাস্টমার, আমি এই রেস্টুরেন্ট বিক্রি করে দিচ্ছি। এটা শোনার পর তাদের সবার চেহারায় হতাশা গ্রাস করে নেয়। জেহুন বলে, আমি আমার বিয়ের জমানো টাকা দিয়ে হলেও আমি এই হোটেল কিনে নিব, কারণ বন্ধুরা এই সুযোগটাই তাদের ক্যাপ্টেন গো এর প্রমোশনের শেষ সুযোগ। সবাই বলে আমাদের ক্যাপ্টেন গো প্রমোশন পাচ্ছে না, এটাই ওনার শেষ সুযোগ। এসব কিছু শুনেও ভাবনায় ক্যাপ্টেন গো হতাশা নিয়ে ঘরে চলে আসে। ঘরে গিয়ে তার বউয়ের জন্য একটি গুচি ব্র্যান্ডের প্যাকেট নিয়ে যায়, কিন্তু সে গুচি ব্র্যান্ডের প্যাকেটে তাল কোম্পানির কাপড় ছিল। এতে তার বউ আরো রেগে যায়। পরে ক্যাপ্টেন গো এর বউ বলে, তোমার জুনিয়র চয় প্রমোশন পেয়ে গিয়েছে, আর তুমি 20 বছর ধরে ক্যাপ্টেন হয়ে থেকে গিয়েছো, চয় এর বউয়ের সামনে আমার মাথা নিচু করিয়ে দিয়েছো, তোমার এই ক্যাপ্টেনগিরি আর সহ্য হয় না। তখন তাদের মেয়ে এসে বলে, আজকে আমি আমার স্কুলের ক্যাপ্টেন হয়ে গিয়েছি। এই ক্যাপ্টেনের নাম শুনে তার বউ রেগে পুরো আগুন। ক্যাপ্টেন গো ও তার মেয়ে তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে বের হয়ে যায়। এরপর বাইরের একটা রেস্টুরেন্টে তার মেয়েকে ফ্রাইড চিকেন খাওয়াচ্ছিল। তার মেয়ে বলে, বাবা আমার বন্ধুদের আমার জন্মদিনের ট্রিট দিতে হবে, তাই টাকা দাও। কিন্তু ক্যাপ্টেন গো তেমন একটা টাকাও দিতে পারে না, আর্থিকভাবেও তার অবস্থা তেমন একটা ভালো নেই। ক্যাপ্টেন গো বুঝে যায় যে একটা প্রমোশন তার জীবনে এখন অনেক প্রয়োজন। এরপর দিন তার জমানো সব টাকা দিয়ে সে রেস্টুরেন্টের মালিক থেকে রেস্টুরেন্টটি কিনে নেয় এবং বলতে থাকে, এই পুলিশের বেতনের টাকা দিয়ে আর পোষাচ্ছে না, এই মুভিকে ধরতে না পারলে এমনিতেও কোনো না কোনো দোকান দিতাম, তাই আগেভাগে দিয়ে দিলাম আর কি। আজ থেকে আর কেউ বাসায় যাবে না, এটাই আমাদের আস্তানা, যেমন হোক না কেন এই মুভিকে আমাদের ধরতেই হবে। তো এরপর জেহুন প্রথমে একটা বলের মাধ্যমে সেই গুন্ডাদের বিল্ডিং এর জানালার মধ্যে একটা চিপ সেট করে দেয়, সেটির মাধ্যমে তারা সেখানে সব কথাবার্তা শুনতে পাবে। তবে যেহেতু তারা রেস্টুরেন্ট দিয়েছে, তাই বিভিন্ন কাস্টমার মাঝে মাঝে আসতে থাকে। কাস্টমারদের জন্য তারা ঠিকমতো তাদের সিক্রেট ইনভেস্টিগেশন করতে পারছিল না, বারবার তাদের সাধারণ সব ইনভেস্টিগেশনগুলো ফেলে দিতে হচ্ছিল, এবং তারা কাস্টমারদের অন্য হোটেলের অর্ডার করা ফ্রাইড চিকেন দিয়ে চালিয়ে দিচ্ছিল। তবে এক রাতে তারা সবাই ড্রাগ ডিলারের আস্তানা থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পায়। তবে বন্ধুরা, সেই গুন্ডারা যে ঝগড়া করছে তা আসলে টিভি রিমোটের জন্য। তাদের মধ্যে একদল বলছে, আজকে টিভি দেখার দিন আমাদের, তাই তোরা রিমোট নিবি না, আর না হলে কিন্তু তোদের খবর আছে। এই নিয়ে গুন্ডাদের দুই দলের মধ্যে মারামারি লেগে যায়। তখন আবার এই 5 জন ইনভেস্টিগেশন বাদ দিয়ে ঝগড়া হওয়া দুই দলের মধ্যে কে দল জিতবে আর কে দল হারবে এই নিয়ে বাজি ধরতে শুরু করে। আরে ভাই, এরা যে কি জিনিস শুধু এরাই জানে। আর ঝগড়া হওয়া দুই দলের মধ্যে শেষমেশ একদল জিতে যায়, আর এইদিকে 5 জন তাদের বাজি ধরা দলটি জিতে যাওয়ায় খুশিতে লাফাতে থাকে। পরে আবার হুঁশ আসলে তারা নিজেদের চেহারা থেকে ঠাসি খেয়ে যায়। তবে একদিন তারা শেষমেশ সিদ্ধান্ত নেয়, যেহেতু রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, কাস্টমাররা অর্ডার করবে ও ডেলিভারিও দিতে হবে, এবং কাস্টমাররাও এখানে এসে খাবার দাবার খাবে। আর সবসময় অন্য হোটেলের খাবার দিয়ে দিয়ে সেটা আর পারা যাচ্ছে না, তাই ক্যাপ্টেন গো তাদের সবাইকে চিকেন রান্না করতে দেয়। তারা সবাই নিজ নিজভাবে চিকেন রান্না করে। তবে এদের 4 জনের চিকেন রান্নার মধ্যে কেউ চিকেন কাঁচা ভেজেছে, আবার কেউ পুরো চিকেনই পুড়িয়ে ফেলেছে, আবার কারো কারো চিকেন খেয়ে দেখলে মুখের অবস্থায় 12টা বেজে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এদের মধ্য থেকে মায়ের রান্না করা চিকেন সবার পছন্দ হয়। এটিতে বিশেষ করে জাং একটু বেশি অবাক হয়ে যায় এবং সবাই মাকে বাবুজি হিসেবে অভিনন্দন জানায়। মা প্রথমে খুশি হলেও পরে আবার বলে, ওই কিরে শালা, সবাই আমাকে শেষমেশ বাবুজি বানিয়ে দিল। কিন্তু এটা ফাইনাল হয়ে যায়। আর ঘন্টা খানেক পর এক কাপল তাদের হোটেলে খাওয়ার জন্য আসে এবং ক্যাপ্টেন গো মাকে চিকেন বানাতে বলে। এইবার মা নতুন একটা সস বানিয়ে সেই ফ্রাইড চিকেনের সাথে মিশিয়ে নতুন রেসিপি হিসেবে সেই কাপলদের পরিবেশন করে। তো সেই কাপল সেই ফ্রাইড চিকেন খাওয়া শুরু করে, কিন্তু সেই চিকেন মুখে দিতেই তারা পুরো মুগ্ধ হয়ে যায়। আর এই রেসিপি খুব তাড়াতাড়ি অনেক জনপ্রিয় হয়ে যায় এবং তাদের রেস্টুরেন্টে সবসময় কাস্টমারদের জ্যাম লেগে থাকে, এমনকি রাস্তার বাইরে মানুষ লাইন ধরছে। আর এইসবের মধ্য দিয়ে মিশন তো মাঠে ঘাস খাচ্ছে। ইয়ং যেও কিনা বাইরে দাঁড়িয়ে একটু মিশনটা চালু রাখছিল, তাকে উল্টা কাস্টমারদের চাপে পেঁয়াজ লবণ শেষ হয়ে গেলে তাকে সেগুলো আনতে বলে। তবে ক্যাশিয়ার কিন্তু ভালোই জমা হচ্ছে, তারা পুলিশের বেতনের 10 গুণ বেশি আয় করছে।
একদিন রাতে ক্যাপ্টেন গো তার ঘরে যায়। আজকেও সে তার বউকে গুচি ব্র্যান্ডের প্যাকেট ধরিয়ে দেয়, কিন্তু আজ সেই প্যাকেট চেক করে তার বউ পুরো অবাক হয়ে যায়, কেননা সেই প্যাকেটে রয়েছে আসলে একটি গুচি ব্র্যান্ডের ব্যাগ আর টাকা। আর এসব দেখে ক্যাপ্টেন গো এর বউ তার উপর ভালোবাসার বৃষ্টি করাতে শুরু করলো। তাদের এই চিকেন রেস্টুরেন্ট এত জনপ্রিয় হয়ে গিয়েছে যে একজন সাংবাদিক তাদের রেস্টুরেন্টের উপর ডকুমেন্টারি বানাতে চায়, কিন্তু অবশ্য তার আন্ডারকভার পুলিশ সবাই সেই সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেয়। এতে সেই সাংবাদিক আবার রেগে যায় এবং সে এদের উপর বদলা নেওয়ার উদ্দেশ্য করে। অন্যদিকে মুভে তার ড্রাগসের ব্যবসা বাড়িয়ে যাচ্ছিল এবং তার সব বেআইনি কাজ কারবার তুমুল গতিতে এগিয়ে যাচ্ছে। তবে একদিন রাতে ইয়ং সেই আস্তানা থেকে মুভের 2টা গাড়ি বাইরে যেতে দেখে আর সে সেগুলোকে ফলো করা শুরু করে। তার সাহায্য হিসেবে সে তার টিমের সাথে যোগাযোগ করে, কিন্তু কাস্টমারদের চাপের ঠেলায় তারা কেউই তার ফোন উঠায় না। আর সে যে গাড়িগুলোকে ফলো করছিল রাস্তার এক পর্যায়ে গিয়ে সে ব্যর্থ হয়, কারণ সেই গাড়ি দুটো রাস্তার এক পর্যায়ে গিয়ে দুই দিকে চলে যায়। আর ইয়ং এর সাহায্য হিসেবে আরেকজন সহকর্মীর প্রয়োজন ছিল। এতে ইয়ং প্রচন্ড হতাশ এবং রেগে যায়। এরপর সে রেস্টুরেন্টে এসে সবার উপর চেঁচামেচি শুরু করে এবং বলে, তোমরা কেন আমার ফোন তুললে না? আর না হলে আজকে মুভের ঘর পর্যন্ত পৌঁছে যেতাম। তখন মা বলে, তুই চেঁচামেচি করছিস কেন? সারাদিন আমি চিকেন কাটতেও ভাজতে ভাজতে আমার হাত কেটেও পুড়ে যাচ্ছে, তোর সেদিকে খেয়াল আছে? এই শুনে আবার জেহুন বলে, 4 বস্তা পেঁয়াজ আর 15 কেজি রসুন কাটার যন্ত্রণাটাকে আপনারা বুঝেন? তখন আবার জাং বলে, টেবিলে খাবার পরিবেশন করতে করতে আর টেবিলগুলো মুছতে মুছতে আমার পুরো দিন কেটে যায়, সেই যন্ত্রণাটাকে বুঝো। তাদের এই বেদনা কাহিনী শোনার পর ইয়ং আর নিজের কথাটুকুই বলতে পারে না। সে বলে, আমরা এই চিকেনের পেছনে এত পরিশ্রম কেন দিচ্ছি? শালায় চিকেনের ব্যবসা দিন দিন এত কেন বাড়ছে? তো চিকেনের ব্যবসা কমানোর জন্য তারা সেই চিকেনের মূল্য 3 গুণ বাড়িয়ে দেয়, কিন্তু এতেও বিন্দুমাত্র মানুষ তাদের রেস্টুরেন্টে আসা বন্ধ করেনি, উল্টো আরো ভিড় বাড়তে থাকে। টুরিস্ট থেকে শুরু করে সব মানুষ এই হোটেলের খাবার ইন্টারনেটে পোস্ট দিতে থাকে। একদিন তারা শেষমেশ না পারতে বাইরে কাগজে লিখে দেয় প্রতিদিন শুধু 50 পিস চিকেন বিক্রি করা হয়। আর তারা আলোচনা করে তাদের মিশনের তো কোনো উন্নতি হচ্ছে না। সেদিন আবার তাদের চিফ তাদের মিশনের ব্যাপারে জানার জন্য তাদের সবাইকে ডাকে, কিন্তু চিফের সাথে আলোচনা করার সময় তারা এতদিন যাবত যা চেয়েছিল সেটি হয়েছে। সেই গুন্ডাদের বিল্ডিং এর রুম নং থেকে চিকেনের অর্ডার এসেছে, তো তাই তারা সবাই দৌড় দেয় চিকেন বানানোর জন্য, যাতে আজ যে কোনোভাবে সেখানে ডেলিভারির নাম করে হাতে নাতে তাদের ড্রাগসের ধান্দার প্রমাণ সহ ধরে তাদের গ্রেফতার করা যায়। আর ক্যাপ্টেন গো অনেক আশা ও স্বপ্ন নিয়ে ডেলিভারির নামে তাদের দরজায় বেল বাজায়। তবে সেই গুন্ডাদের রুমের দরজা খুলতেই বেরিয়ে আসে সেই মহিলা, যে কিনা তাদের নামে পুলিশের কাছে নালিশ করেছিল। আসলে সেই গুন্ডারা তাদের এই আস্তানা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, আর বর্তমানে রুমটি ভাড়া নিয়েছে এই মহিলা। এইসব দেখার পর আমাদের ক্যাপ্টেন গো এর হতাশায় তারছেড়া হয়ে যায় এবং পাগলের মতো হাসতে থাকে। ও বলতে থাকে, আমাদের টিম তো এখন এমনিতেও ভেঙে যাবে, চল সবাই বিদায় পার্টি করি, চল সবাই পানি গেলা শুরু কর। এই বলে ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢকঢক করে ক্যাপ্টেন গো ড্রিঙ্কস করা শুরু করে, কিন্তু সেই ড্রিঙ্কসের বোতলটি নিয়ে যাওয়া হচ্ছিল গুন্ডাদের জন্য। আর এই ড্রিঙ্কসে মা ও জাং মিলে লুজ মোশনের ভেজাল পাউডার মিশিয়ে দিয়েছিল। এই ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের ক্যাপ্টেন গো এর পুরো লুজ মোশন হয়ে যায়। মানে ভাই, একটার পর একটা বদলামি শুধু করতে আছে এরা। এরপর সবাই মিলে ক্যাপ্টেন গোকে শুইয়ে দেয়, তবে যেহুন মরা মানুষের মতো ক্যাপ্টেন গোকে পুরো ঢেকে দেয়। ক্যাপ্টেন গো বলে, এই শালার পুত, তুই আমাকে এখন থেকে মরা ঘোষিত করে দিচ্ছিস নাকি? এবং তিনি বলেন, সব দোষ আমারই, আমি টাকার মোহে পড়ে গিয়েছিলাম। টাকা নিয়ে বাসায় গেলে আমার বউ আমাকে ভালোবাসার বৃষ্টি দিতে শুরু করলো, তবে এখন আর আমার চিন্তা নেই, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এখন আমি এই রেস্টুরেন্টটাই চালাবো, চল সবাই মিলে আরো টাকা কামাই। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আরো বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। তারা যে এক সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সে লুকিয়ে তাদের রেস্টুরেন্টের বিভিন্ন ফুটেজ শুট করে নিউজের মধ্যে খারাপ কথা বলতে থাকে। সে সেখানে দেখায় তারা বেশি দামে চিকেন বিক্রি করছে এবং প্রথম যে তারা অন্য রেস্টুরেন্ট থেকে চিকেন এনে এখানে চালিয়ে দিত, সেই ফুটেজগুলো সেই সাংবাদিক একটি সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করে এদের অবস্থা আরো 12টা বাজিয়ে দেয়। এবং এই ব্যাপারটি যখন নিউজে চলে আসলো, পুরো ব্যাপারটি তখন তাদের ডিপার্টমেন্ট জেনে যায়, আর ডিপার্টমেন্ট তাদের 5 জনকে বড় সময়ের জন্য সাসপেন্ড করে দেয়, বিশেষ করে ক্যাপ্টেন গোকে। তখন আবার ক্যাপ্টেন চোয় গোকে অনেক কথা শোনায়। এই খবর যখন ক্যাপ্টেন গো এর বউ জানতে পারে, সেও রেগে যায় এবং বলতে থাকে, তুমি পুলিশের চাকরির ফাঁকে আবার বাবুজি কেন শাস্তি গিয়েছ? তবে তার বউ বলে, আমার টাকা লাগবে না, তুমি সুস্থ থাকলে আমি খুশি, আর অসুবিধা নেই, তুমি পুলিশের চাকরি ছেড়ে দিলেও আমরা নতুন কিছু করে শুরু করব। তার বউয়ের মুখ থেকে এমন কথা শোনার পর ক্যাপ্টেন গো এর তার বউয়ের প্রতি ভুল ধারণা ভেঙে যায়। তবে সবকিছু হারানো আমাদের ক্যাপ্টেন গো শেষমেশ কান্নায় ভেঙে পড়ে। এরপর দিন সবাই আবার সেই রেস্টুরেন্টে বসেছিল। ক্যাপ্টেন গো সবাইকে বলে, তোমরা চাকরিতে চলে যাও, তোমাদের সেখানে কোনো না কোনো তদন্ত করার জন্য দিয়ে দেওয়া হবে, কিন্তু যদি আমি যাই আমাকে তো সিটে বসিয়ে রাখবে। আমি এখন এসব কিছু ভুলে গিয়েছি, আর আমি এখন এই রেস্টুরেন্টটাই চালাবো, তোমরা আমার সাথে কাজ করো, আমরা আয় করা টাকা ভাগাভাগি করে নিব। অন্যরা বলে, আমরা এটা কেন করব, আমরা তো আন্ডার কভার পুলিশ, তাই না? কিন্তু দোকানে একজন ঢুকতেই তারা হোটেলগিরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদেরও এখন এসব কিছু করার অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের রেস্টুরেন্টে আসা মানুষটি তাদের জন্য একটা অফার নিয়ে এসেছে। সে লোকটি বলে, সে এই হোটেলের দেশ জুড়ে অন্যান্য শহরে শাখা খুলতে চায়। সে শুধু এই হোটেলের নাম আর রেসিপি ইউজ করে অন্যান্য শাখাগুলো চালাবে, আর মাসে মাসে ক্যাপ্টেন গোকে টাকা দিবে, কারণ এই হোটেলের সুনাম চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তখন মা বলে, বোধহয় আপনি কালকের আমাদের হোটেলের ব্রেকিং নিউজটা দেখেননি। লোকটি বলে, অসুবিধা নেই, আপনাদের রেসিপিতে দম আছে, হোটেল ভালোই চলবে। এবং আজকের প্রথম অ্যাডভান্স হিসেবে 1 বাক্স টাকার ঝলক তাদের দেখিয়ে দেয়। এই টাকা দেখার পর তাদের সবার চোখ কপালে, আর তারা লোকটির কথায় একমত হয়ে যায়। রাতে ক্যাপ্টেন গো সিদ্ধান্ত নিয়ে তার পুলিশের চাকরির পদত্যাগ লেটার তার টিম মেম্বারদের দিয়ে দেয় এবং হোটেল চালানোর উদ্দেশ্য করে। এতে ইয়ং এর অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করারই নেই।
তবে তারা সবাই এই হোটেলের ব্যবসা বাড়ানোর জন্য ওনাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর কিছুদিন পর দেশের বিভিন্ন শহরে শাখা খোলার সুবাদে তারা নাচ গান করে তাদের মূল দোকানে কাস্টমার ডাকতে থাকে। তবে বন্ধুরা, এই যে একটি লোক তাদের শাখা খুলেছে সে হচ্ছে আসলে মাফিয়া মুভের লয়ার। আসলে তারা এই শাখার মাধ্যমে খাবার অর্ডার ডেলিভারির নাম করে খাবারের মধ্যে তারা ড্রাগ সাপ্লাই করবে, আর তারা তাই করছে। এবং সেই মুভে ও তার সহকর্মী হং তাদের এই ড্রাগ ডিলিং এর ব্যবসা আরো বড় করছে। অথচ এই পাঁচজনেরা কিছুই জানে না। আর মুভে তার পুরনো এক সহপাঠী আর এক নাম করা বড় মাফিয়া ছেদংকে তার সাথে যুক্ত করে নেয় এবং তাকে বলে কোরিয়াতে ড্রাগ সাপ্লাইয়ের কাজ তুই করবি আর আমি চায়নাতে চলে যাব এবং আমি সেখান থেকে ড্রাগ সাপ্লাই দিব। তুই কোরিয়াতে ড্রাগ সাপ্লাই করবি আর আমি চায়নাতে ড্রাগ সাপ্লাই করব। আমি চাই সব মানুষ সিগারেটের মতো ড্রাগ কিনতে পারুক। তো এভাবে করে মুভের ড্রাগ সেদান্দা বেশ ভালোই চলছে। কিন্তু বন্ধুরা, অন্য শাখায় যারা রেস্টুরেন্টগুলো চালাচ্ছিল তারা ছিল সব মুভের গুন্ডা, যারা খাবারের সাথে ড্রাগ সাপ্লাই করছিল। তবে তারা ভালোভাবে কাস্টমারদের সামলাতে পারছিল না। তারা উল্টা কাস্টমারদের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছিল এবং নিজেরাও মারামারি শুরু করছিল। আর কাস্টমাররা ভয় পেয়ে ও খেপে গিয়ে এদের এসব ব্যাপারগুলো ইন্টারনেটে আপলোড করে দেয়। এইসব কিছু ক্যাপ্টেন গো ও অন্যান্য সবাই জানতে পারলে এতে তারা অনেক রেগে যায়। ক্যাপ্টেন গো বলেন, এরা তো আমাদের হোটেলের নাম খারাপ করে দিচ্ছে। তাই এর পরদিন ক্যাপ্টেন গো তাদের সেই বিজনেস অফার দেওয়া লোকটিকে সাবধান করে আসে এবং তার সহকর্মীদের অন্যান্য শাখাগুলোর উপর নজর রাখতে বলে। প্রথম নজরদারিতে তারা লক্ষ্য করে যে তাদের শাখার ডেলিভারি করা লোকগুলো অস্বাভাবিকভাবে এক জায়গায় বারবার ডেলিভারি করছে। ডেলিভারি ম্যান থেকে ডেলিভারি নিয়ে খাবারের প্যাকেটের মধ্য থেকে কিছু একটা নেওয়ার পর পুরো খাবারটা ফেলে দেয়। এভাবে তদন্ত করতে করতে ক্যাপ্টেন গো ও ইয়ং এর কিছু গন্ডগোলের সন্দেহ লাগে এবং তাদের খাবার অর্ডার করা এক কাস্টমারকে তারা চেক করে বুঝতে পারে তারা এই ফ্রাইড চিকেনের আড়ালে ড্রাগ কিনছে এবং তাদের শরীরে ড্রাগ নিচ্ছে। অন্যদিকে জাং ও ইয়ং এক গ্রাহকের করে পরিষ্কার কর্মী শেষে তদন্ত করে। তারাও দেখতে পায় খাবারের আড়ালে তারা ড্রাগ কিনছে। এইভাবে একে একে তারা বিভিন্ন প্রমাণ পেয়ে যায়। তবে অন্যদিকে মা হোটেল চেক করার বাহানায় একটি হোটেলের শাখায় যায়, কিন্তু বন্ধুরা তার চেহারা দেখে সেখানে থাকা গুন্ডারা ভয় পেয়ে যায়। মা বলে, আমি হোটেল চেক করার জন্য এখানে এসেছি, তোমরা কাজ ঠিকভাবে করছো কিনা দেখার জন্য। কিন্তু মা একটু পর তাদের সাথে বসে জুয়া খেলা শুরু করে। তখন সেই গুন্ডা চাইনিজ ভাষায় কথা বলছিল, কিন্তু বন্ধুরা মা কিন্তু চাইনিজ ভাষা বুঝতে পারে। এটা কিন্তু সেই গুন্ডারা জানে না। সে গুন্ডারা বলে, এই বেটা মূল হোটেল থেকে এসেছে। তাদের মধ্যে একজন বলে, এই বেটার মতো বাজে চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি, এই তো আমার থেকেও দেখতে খারাপ। বন্ধুরা, এই গুন্ডার চেহারাটা আর এর কথাটা মনে রাখবেন। এরপর তারা ড্রাগ ডিলিং এর ব্যাপারে কথা বলছিল। মা এসব কিছু শুনে এদের কাণ্ডকীর্তি বুঝে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মুখ ফসকে মা তাদের সাথে চাইনিজ ভাষায় কথা বলা শুরু করে। এতে তারা সবাই বুঝে যায় যে তারা এতক্ষণ যা ড্রাগ ডিলিং এর ব্যাপারে কথা বলছিল মা সবকিছু জেনে গিয়েছে। তখন সেই গুন্ডাদের একজন মাকে পিছন থেকে মেরে সেন্সলেস করে দেয় এবং পরে তারা সবাই জেনে যায় মা একজন আন্ডার কভার পুলিশ। এই ব্যাপারটি যখন মুভে জানতে পারে সেও বুঝে যায় যে পুলিশরা তাদের তদন্ত করছে। তখন সে বলে, এই পুলিশের মাধ্যমে তার সহপাঠীদের এখানে এনে তাদেরকে খতম করে দিব আর সব দায় ছেদংয়ের উপর চাপিয়ে দিয়ে আমরা টাকা পয়সা নিয়ে এখান থেকে চপর দিব এবং চায়নাতে চলে যাব। অন্যদিকে ওই চারজনকে দেখানো হয় তারা যে তদন্ত করে ড্রাগস এনেছিল, জেহুন সেগুলো দেখতে গিয়ে নিজে একটু খেয়ে ফেলে এবং এরপর সে ড্রাগস এনে সে পাগলামি করা শুরু করে। তবে ইয়ং বলে সে মুভের সহপাঠী হং এর আস্তানা সম্পর্কে তথ্য বের করে ফেলেছে। তখন ক্যাপ্টেন গো বলে, তাহলে আমরা প্রথমে তাকে ধরে ফেলি এবং তারা তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তারা এখান থেকে সবকিছু গুছিয়ে পালিয়ে গিয়েছে। ইয়ং বলে সে অবশ্যই আরো টাকা পয়সা নেওয়ার জন্য তার ঘরে যাবে, আমি তার ঘরের ঠিকানাও জানি। তবে তখনই জাং এর ফোনে গুন্ডাদের একটি ভিডিও কল আসে যেখানে মাকে আটকে রাখার ঠিকানায় তাদের আসতে বলে। কিন্তু বন্ধুরা জাং কিন্তু হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে মায়ের লোকেশন বের করে ফেলে। হাজবেন্ড ট্র্যাকার দেখে ইয়ং ও ক্যাপ্টেন গো একটু অবাক হয়ে যায়। মানেটা হয়তো বন্ধু আপনিও বুঝে গিয়েছেন। তবে যাই হোক, তারা তাড়াতাড়ি মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে তারা হং এর বাড়ির ঠিকানা ক্যাপ্টেন চোইকে পাঠিয়ে দেয় যাতে করে ক্যাপ্টেন চোই হংকে ধরে নিতে পারে। এবং হং যখন তার বাড়িতে যায় তখন সেখানে ক্যাপ্টেন চোই তার জুনিয়রদের নিয়ে চলে আসে এবং তারা এক তুমুল ভাব নিয়ে সেই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বন্ধুরা এরা তো উল্টো মার খেয়ে কুপোকাত, এদের থেকে এটা আশা ছিল না। এদের সবাইকে 12টা বাজিয়ে হং গাড়ি করে চলে যাচ্ছিল, কিন্তু বন্ধুরা যাওয়ার সময় একটা স্কুল বাস এসে তাদের গাড়ি উল্টে দেয়। এটা দেখে ক্যাপ্টেন চোই নিজেও অবাক হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন গোদের দেখানো হয়। জাং লোকেশন দেখে ইয়ংকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। ইয়ং বলে, চিন্তা করো না, মা মরবে না। জাং বলে, আমি মায়ের চিন্তা করছি না, আমি সেই গুন্ডাদের মরার চিন্তা করছি। এখন আমাদের মাকে দেখানো হয়। যাকে সেখানে এক গুন্ডা তাকে মেরে মাটিতে পুঁতে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মা তার হাতের বাঁধন খুলে সেই গুন্ডাদের এক এক করে উদাম কেলানি দেওয়া শুরু করে এবং মারতে মারতে সবাইকে বলতে থাকে, লোকেরা ভাবে আমি বাপদাদার সুপারিশ নিয়ে পুলিশে চাকরি নিয়েছি। কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি জাতীয় দলের জুডো খেলোয়াড় ছিলাম। আসলে বন্ধুরা এই মা একজন প্রাক্তন জাতীয় জুডো খেলোয়াড়। আমাদের সবাইকে অবাক করে দিয়ে মা সেখানে সব গুন্ডাকে মেরে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তাদের সবাইকে মেরে মা মুভের একটা ট্রাকের পিছনে ঝুলতে ঝুলতে মুভের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে মুভে ও ছেদং লেনদেন করছিল। মুভের ড্রাগস নিয়ে ছেদংয়ের কাছ থেকে টাকা নিয়ে নেয়। তখন মা চালাকি করে তার ফোনের মাধ্যমে পুলিশের গাড়ির সাউন্ড বাজাতে যায়, কিন্তু ভুলে সে অ্যাম্বুলেন্সের সাউন্ড বাজিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে ছেদং অলরেডি মুভের উপর সন্দেহ করা শুরু করে। তখন মুভে বলে, ওই মদন, এটা অ্যাম্বুলেন্সের শব্দ। পরে যখন মা আবার ঠিক করে পুলিশের গাড়ির সাউন্ড বাজিয়ে দেয়, এতে দুই পক্ষের সন্দেহ হলে গিয়ে দুই পক্ষের মারামারি বেঁধে যায়। আর এতক্ষণে হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে খুঁজতে খুঁজতে জাং ও ক্যাপ্টেন গোরা এখানে চলে আসে। তখন একটু করে মা ও জাং এর একটা লাভ মোমেন্ট তৈরি হয়।
ভাই বুঝেন, শরম করে তো আমার বলতে। তো যাই হোক, ক্যাপ্টেন গোরা এখানে এসে এখানের একটা ছবি তুলে ছবি সহ এখানের লোকেশন ক্যাপ্টেন জয়কে পাঠিয়ে দেয় এবং তাড়াতাড়ি এখানে ফোর্স নিয়ে আসতে বলে। অন্যদিকে ক্যাপ্টেন জয়, যে কিনা হংকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তদন্ত করছিল, তখন হং বলে, তোর শরম করে না? একটা স্কুল মাসের বদলে তুই আমাকে ধরেছিস। এটা শুনে লজ্জায় ক্যাপ্টেন জয় ও তার সহকর্মীদের মুখই বন্ধ হয়ে যায়। তবে ক্যাপ্টেন গো থেকে মুভে ও ছেদঙ্গের ছবি ও লোকেশন পাওয়ার পর সে তার টিম ও পুলিশ ফোর্স নিয়ে আসতে থাকে। অন্যদিকে এই 5 জনকে দেখানো হয় যারা সব গুন্ডাদের সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। যেহেতু তো ড্রাগসের নেশার মধ্যে পাগলের মতো স্টিক নিয়ে রেডি। তখন জাং মায়ের আঘাত দেখে তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু মা বলে, আমি শুধু একজনকে মারবো। সে কোন একজনকে মারার কথা বলছে সেটা তো দেখবো। অন্যদিকে ক্যাপ্টেন চোইকে দেখানো হয়, তার জুনিয়র তাকে বলে, স্যার আমাদের তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওই সব গুন্ডারা এই 5 জনকে মেরে ফেলবে। কিন্তু ক্যাপ্টেন চোই বলে, তুই ওই মাথা মোটাগুলোর চিন্তা করিস না। বন্ধুরা, এখন ক্যাপ্টেন চোই যা বলতে যাচ্ছে তা শুনে আমি আর আপনি দুজনে অবাক হতে যাচ্ছি। ক্যাপ্টেন চোই বলে, তোর কি মনে হয় চিফ পাগল এবং তিনি কেন এদের একসাথে টিম রেখেছে? তার জুনিয়র বলে, হ্যাঁ স্যার আমি জানি, মা জাতীয় দলের জুডো খেলোয়াড় ছিল, সে কিছুটা ফাইটিং জানে, কিন্তু বাকিরা কি করবে? এদিকে মা ধরে ধরে বারবার ওই গুন্ডাটাকে মারছিল যে তাকে বলেছিল তার চেহারা অসুন্দর। তখন সেই গুন্ডা তাকে জিজ্ঞেস করে, ওই তুই কি চাস? তুই বারবার আমাকে কেন মারছিস? মা বলে, তুই বলেছিলি আমি তোর থেকেও বাজে দেখতে, তুই জানিস সেটা কতটা বেদনাদায়ক? মা সেই গুন্ডাটাকে বারবার মেরে মেরে তাকে আত্মহত্যা করতে থাকে। অন্যদিকে এখন এক এক করে ক্যাপ্টেন চোই এদের বর্ণনা দেওয়া শুরু করে। ইয়ং, যে কিনার প্রাক্তন নেভি ফোর্সের কমান্ডো, চোখের পলক ঝাপকে মানুষ মারা তার জন্য 1 সেকেন্ডের বিষয়। ইয়ং গুন্ডাদের হাত পা ধরতে মুহূর্তের মধ্যে মুচকে ফেলছে। ক্যাপ্টেন চোই আরও বলে, আমি তো শুনেছি ওনাকে মানুষও মেরেছে। এরপর জাং এর ব্যাপারে বলা শুরু করে। জাং হলো মিউথাই চ্যাম্পিয়ন, যার হাতের কোহনি আর পায়ের ঘুটনা শত্রুরা খেলে আর উঠতে পারে না, এবং জাং এক এক করে সবাইকে ধুলাই করে দিচ্ছে। তখন ক্যাপ্টেন চোয়ের জুনিয়র বলে, কিন্তু স্যার ওই নতুন মাল জেহুন কি? ক্যাপ্টেন চোই বলেন, সে বেসবল লিগ চ্যাম্পিয়ন। জুনিয়র বলে, স্যার বেসবল দিয়ে কি হবে? ক্যাপ্টেন চোই বলেন, আমাদের দেশে বেসবল খেলা মানে আস্ত গুন্ডায় পরিণত হওয়া, আর এখানে আমরা দেখি তার শরীরের ব্যথার কোনো অনুভূতি হয় না। সে বেসবলের ব্যাটের মতো তাদের স্টিক দিয়ে সবার মাথা ফাটিয়ে দিতে থাকে এবং শেষমেশ ক্যাপ্টেন গোয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে ক্যাপ্টেন চোই বলে, লোকেরা ওকে জম্বি বলে। 20 বছর ধরে ক্রাইম ডিভিশনে রয়েছে এবং 12 বার ছুরির আঘাত খেয়েও এখনো বেঁচে আছে। ও মরে না, লোকেরা তো ওকে অমরও বলে। মানে বন্ধুরা, এরা তার ছেড়া হলেও অ্যাকশনের সময় এরা ফার্স্ট ক্লাস। কিন্তু এরপর মুবে ও তার বডিগার্ড মিলে পালিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন গো তার পিছু করা শুরু করে। তখন মুবের বডিগার্ড ক্যাপ্টেন গোকে মারধর করছিল। এই সময় আবার ড্রাগসের নেশায় মাতাল জেহুন বেসবলের মতো ঢিল মেরে সে বডিগার্ডের মাথা ফাটিয়ে দেয়। তবে মুবে জেহুনের দিকে গুলি চালালে তাকে বাঁচাতে গিয়ে একটা গুলি ক্যাপ্টেন গোয়ের হাতে লাগে। তখন আবার মুবের বডিগার্ড উঠে ক্যাপ্টেন গোকে মারা শুরু করলে তখন মা সেখানে চলে আসে, কিন্তু মা প্রচন্ড আঘাত হওয়ার কারণে পেরে উঠছিল না। কিন্তু সে বডিগার্ড মায়ের চেহারায় মারলে মা বলে, আমার হ্যান্ডসাম চেহারায় মারা বন্ধ কর। তখন আবার সেখানে জাং আসে। জাং বলে, ওর চেহারায় মেরেছিস? ওর এই একটা জিনিসই তো আছে। এরপর জাং ও সেই বডিগার্ডের এক দফা মারামারির পর জাং সেই বডিগার্ডের অবস্থা 12টা বাজিয়ে দেয়। কিন্তু এর মধ্যে মুবে ক্যাপ্টেন গোকেও গুলির মুখে রেখে স্পিডবোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইয়ং সব গুন্ডাদের হাত পা বাঁধছিল। একটা গুন্ডা তাকে লুকিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ইয়ং যখন তাকে দেখতে পায়, ইয়ং বলে, এ ভাই সাহায্য কর। সে গুন্ডা বলে, জি বড় ভাই আসছে। তখন ইয়ং সে গুন্ডারও হাত পা বেঁধে দেয়। এখন আমরা দেখি সমুদ্রের মধ্যে স্পিডবোট নিয়ে চায়নাতে চলে যাচ্ছে মুবে, কিন্তু হঠাৎ স্পিডবোটে তার সামনে চলে আসে ক্যাপ্টেন গো। মানে ক্যাপ্টেন গো তার স্পিডবোটে উঠে গিয়েছিল। ক্যাপ্টেন গো ও মুবের চরম লেভেলের মারামারি হতে থাকে, যেখানে ক্যাপ্টেন গো হাজার পিটুনি খেয়েও মুবেকে কেলানা দিতে থাকে। এক পর্যায়ে বন্দুক বের করার ভয় দেখিয়ে মুবেকে দূরে সরায়। মুবে বলে, তুই শালার ব্যাটার কাছে তো কোনো গুলিই নেই। ক্যাপ্টেন গো বলে, কারণ আমি এখন আর পুলিশ অফিসার নই। মুবে বলে, তাহলে তুই কি? ক্যাপ্টেন গো বলে, আমি হলাম চিকেন ম্যান। মুবে বলে, তুই এতক্ষণ চিন্তা করার পরে বাকওয়াস নামটা খুঁজে পেয়েছিস বলার জন্য? ক্যাপ্টেন গো বলে, এইসব কিছু বাদ দে, তুই বেটাকে ধরতে গিয়ে আমি আমার পুলিশের চাকরি ডুবিয়েছি। যাও, আমার হোটেলটা ভালো চলছিল, তুই সেটারও 13টা বাজিয়েছিস। এই বলে আবার দ্বিতীয় দফা মারামারি শুরু হয়। এভাবে মারামারি করতে করতে শেষমেশ দুজনকে মেরে কুপকাত হয়ে যায়। তবে শেষে বন্ধুরা ক্যাপ্টেন গো পুরো জম্বির মতো আবার উঠে গিয়ে মুবের পায়ে কামড় বসিয়ে দিয়ে শেষমেশ তার খেলা খতম করে দেয়। এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাপ্টেন চোই ফোর্স নিয়ে চলে এসেছে আর এখানে এই 5 জন সব গুন্ডাদের মেরে স্টাইল নিয়ে বসে আছে। এরপর অ্যাম্বুলেন্স আনা হয় আর ক্যাপ্টেন গোকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এখানে যখন জেহুন জানতে পারে তাকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন গো তার হাতে গুলি নিয়েছিল, জেহুন বলে, আজকে থেকে আপনি আমার বাবা। সে ইমোশনাল হয়ে ক্যাপ্টেন গোকে জড়িয়ে ধরে। ক্যাপ্টেন গো, যে কিনা আহত, ব্যথার যন্ত্রণায় বলতে থাকে, সর হারামজাদা, ভালোবাসার দেখাতে হবে না। অন্যদিকে আমাদের মা ও জাংকে দেখানো হয়। মা জাংকে জিজ্ঞেস করে, তুমি তাহলে মানো যে আমি হ্যান্ডসাম? তুমি আমার চেহারার চিন্তা করো, তাই না? জাং বলে, এই চেহারা বাদে তোমার আর কি বা আছে? মা জাংকে বলে, তুমি হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ লাগিয়েছিলে কেন? জাং বলে, সবসময় ঝামেলায় পড়ো তাই আর কি। এই মিষ্টি মিষ্টি কথা বলতে বলতেই তারা শেষমেশ এগুলো করা শুরু করে। এসব দেখে ওই 3 জন হতভম্ব হয়ে দেখতে থাকে। ইয়ং তো পুলিশ থেকে গুলি নিয়ে তাদেরকে শুট করে দিতে চায়। তো এসবের মধ্য দিয়ে আজকের রাতটি কোনো রকমে শেষ হয়ে যায়। এরপর আমাদের হোটেলের দৃশ্য দেখানো হয়।
যেখানে ক্যাপ্টেন গো তার টিমের সবাই ও ক্যাপ্টেন চোয়ের টিমের সবাইকে ট্রিট দিচ্ছে, কারণ সে পুলিশের চাকরি আবার পেয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই প্রমোশন পেতে যাচ্ছে। তবে বন্ধুরা মনে আছে তো, এক অপরাধীকে গ্রাম বোমাস ধাক্কা দেয় ও সেই অপরাধীকে ধরা নিয়ে ক্যাপ্টেন চোয় ক্যাপ্টেন গোদের মজা নিয়েছিল এবং তারা বলেছিল যদি স্কুল বাস ধাক্কা দিত তাহলে ছোট বাচ্চাদের সামনে তাদের কোনো মান সম্মানে থাকতো না। এখন মা এদের সবাইকে বলে, ওই শুনলাম নাকি তোরা যে হংকে ধরতে গিয়েছিলি, হংকে তো একটা বাস ধাক্কা দিয়ে ধরিয়ে দিয়েছে। ক্যাপ্টেন চোয়ের একজন বলে উঠে সেটা স্কুল বাস ছিল। লজ্জায় তখন সেখান থেকে ক্যাপ্টেন চোয় উঠে যায়। এই নিয়ে এখন ক্যাপ্টেন গোরা এদের মজা নিতে থাকে। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। বন্ধুরা প্রমোশন কিন্তু শুধু ক্যাপ্টেন গো এর পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের পুরো টিমের 5 জনকে রাষ্ট্রীয় পদে প্রমোশন দেওয়া হয়। তখন তাদের চিফ ক্যাপ্টেন চোয়কে বলছিল, কখনো দেখেছিস পুরো টিমের সবাইকে প্রমোশন পেতে? তবে দেখতে হবে না এই টিম কে বানিয়েছে, এই টিম তো আমি বানিয়েছি। তাদের চিফ অনেক খুশি হয়, কিন্তু ক্যাপ্টেন চোয় একটু জেলাস ফিল করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, 5 জনকে প্রমোশন দিয়ে দেওয়া হয়। প্রমোশন পেয়ে তারা সবাই মহা খুশি। বন্ধুরা পুরো গল্প জুড়ে আপনার কোন পার্টটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো শেষের পুরো ফাইট সিন আর তাদের রেস্টুরেন্টের পার্টটি ভীষণ মজা লেগেছে। তবে বন্ধু এরকম যদি একটা ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট আমার থাকতো, আমি তো এই ইউটিউবিং ছেড়ে দিতাম। এই ইউটিউবিং দিয়ে আর পোষায় না। যাই হোক বন্ধু, খুব শীঘ্রই ফিরছি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।